শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি মৌমিতা জান্নাত। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 ও নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে উপদেষ্টা পরিষদের 43তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025-এর উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। বৈঠকে সংস্কার কমিশন বাদে প্রতিটি মন্ত্রণালয় যে সংস্কার করেছে সেগুলোর তালিকা দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, আগামী মাসের মধ্যে পাওয়া যাবে সেই তালিকা। আগামী সংসদ নির্বাচনের ব্যবহারের জন্য 70% কেনাকাটা এরই মধ্যে শেষ হয়েছে। সেপ্টেম্বরে হবে সম্পূর্ণ কেনাকাটা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন, বিষয়টি আদালতে গড়িয়েছে। আদালতের সিদ্ধান্তের উপর আস্থাশীল কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন করতে পুরোপুরি প্রস্তুত কমিশন। অমোচনীয় কালি, সিলগালা সহ 8 ধরনের সামগ্রী সংগ্রহের প্রক্রিয়া সেপ্টেম্বরে সম্পন্ন হবে। বলেন, জাতীয় পরিচয় পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা যেন পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে সেজন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। আর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ 22টি রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশনের পরবর্তী বৈঠকে। আর দলগুলোর সাথে ইসির সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের, স্পষ্ট করেন সচিব। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এতে শেখ হাসিনা সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেখানে নাহিদ আরও জানান, গত বছর 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা আলোচনা করেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নাহিদের সাক্ষ্য মামলার অপরাধ প্রমাণে সহায়ক ভূমিকা রাখবে। ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। তিনি একজন সমন্বয়, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক 176 বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় লিবিয়ার বাংলাদেশে দূতাবাস তাদের দেশে ফেরত পাঠিয়েছে। সকালে বিশেষ বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের বেশিরভাগ মানব পাচার চক্রের খপ্পরে কয়েক লাখ টাকা খরচ করে লিবিয়ায় গিয়ে প্রতারিত হয়ে অবৈধভাবে ইউরোপের প্রবেশের সময় আটক হয়েছেন। আমি এখান থেকে গেছি দালালের মাধ্যমে, এখান থেকে গেছি দুবাই, দুবাই থেকে গেছি মিশরে, মিশর থেকে লিবিয়া গেছি। তারপর ওইখান থেকে আপনার 25 দালালে নিয়ে গেছে। গেমের কথা কয়ে ঘরে নিয়েছিল, ঘরে নিলে গেম টেম কিছু দেয় নাই, প্রায় 2 মাস পর্যন্ত গেম করেছিলাম, অনেক কষ্ট হয়েছে। পরে ওই জায়গার থেকে কালা বুশ যেটা কয় লিবিয়ার প্রশাসন, এরা নিয়ে গেছে, নিয়ে যে
জেলে আটকে ছিল, জেলে ছিলাম আরও 2 মাস। আইএমের মাধ্যমে আমাদেরকে তারপরে 1 মাস লিস্ট করার নাম নেওয়ার পরে 1 মাস 17 দিন পরে আমরা ফ্ল্যাটে আজকে দেশ ফিরে আসছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। দুপুর 1:30টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। ছাত্রদলের প্যানেলে ভিপি পদে লড়বেন 2015-16 সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক পদে 2016-17 শিক্ষাবর্ষের স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাফায়েত হোসেন এবং সহ সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আইবুর রহমান তৌফিক। অন্যদিকে সম্প্রতি শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করবে ইসলামী ছাত্র শিবির। ইতিহাস বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনিকে তারা মনোনয়ন দিয়েছে ভিপি পদে। একই বিভাগের শিক্ষার্থী সাইদ বিন হাবিব জিএস এবং এজিএস পদে লড়বেন ব্যবসায় শিক্ষা বিভাগের সাজ্জাদ হোসেন মুন্না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে যাবতীয় অব্যবস্থাপনা অনিয়মের বিষয়ে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা জানাবো। আমরা মনে করি এই 2টি ছাত্র সংসদ নির্বাচনে যে যাবতীয় অনিয়ম অব্যবস্থাপনার পরেও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রাখতে আমরা এখানে নির্বাচন করছি। সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে জোট হবে সে জোটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জোট। এদিকে চতুর্থ দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। প্রতিদিন রাত 10টা পর্যন্ত চলে এই প্রচার। প্রার্থীরা ছুটছেন, ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এরই মধ্যে বিভিন্ন বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে কিছু প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও এর সমর্থক শিক্ষকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা সাড়া পাচ্ছি, তবে ঠিক কাদেরকে তারা নির্বাচিত করবে তারা তো ইস্তেহার দেখছেন, এবং আমরা এটা রিকোয়েস্ট করছি ওনাদেরকে যে প্রত্যেকের ইস্তেহার পড়ার জন্য এবং যাকে নির্বাচিত করুক না কেন 25 তারিখে অন্তত ভোট কেন্দ্রে যেয়ে ভোটটা দেওয়ার জন্য। সাড়া পাচ্ছি, সবাই খুব পজিটিভলি আমাকে নিচ্ছে, যেহেতু খেলাধুলার বিষয়ে আমার একটা লম্বা অভিজ্ঞতা আছে। অনেকে বলছে আপু দিব আপনাকে ভোট ইনশাল্লাহ, এসব বলছে। বিরতির পর মাছরাঙা নিউজ শোতে আবারও স্বাগত জানাচ্ছি। 70 ঊর্ধ্ব বয়সেও শারীরিক নানা অসুস্থতা নিয়েও প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন মরণীবালা জলদাস। বার্ধক্যজনিত কারণে অনেকটাই অক্ষম হয়েও জীবন যুদ্ধে হার মানেননি এই সংগ্রামী নারী। জীবনের শেষ সময় পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান তিনি। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে নিউজ শো প্রতিবেদন। মরণীবালা জলদাস নদী ভাঙনের শিকার হয়ে সবশেষ স্বামী সন্তান নিয়ে আশ্রয় নেন উপজেলা সুবর্ণচরে। সেই থেকে খাসেরহাট বাজারে স্বামীর সাথে মাছের ব্যবসায় যোগ দেন তিনি। গত 3 বছর আগে স্বামীর মৃত্যুর পর মাছের ব্যবসার হাল ধরেন পুরোপুরি। এর মধ্যে স্ট্রোক করে শারীরিকভাবে অনেকটা অক্ষম হয়ে পড়েছেন। স্থানীয়দের কাছে জীবন যুদ্ধে হার না মানা একজন সফল নারী মরণীবালা। প্রতিদিন ভোরে এক ভাতিজার সহযোগিতায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে পাইকারি মূল্যে মাছ নিয়ে আসেন মরণী। সকালে মাছের পসরা সাজিয়ে বসেন খাসেরহাট মাছ বাজারে। প্রতিদিনের মাছ প্রতিদিন বিক্রি হয়ে যাওয়ায় মাছ সংরক্ষণে কোনো চাপ নেই তার। 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে একমাত্র উপার্জনক্ষম এই নারীর কষ্টের সংসার চলে। হিসাব জানা না হয়ে এই কারণে দৌড় এই কথাটি আরো নয় দিশারা লাইছি মাছ আনলে লস আইল, মাছ আনলে লস আইল তো কিস্তি লই 20,000 তো এগুলো যাক অন ব্যবসা করতে মারি না। তো ব্যবসা হলে তো কচিতে 800, 900, 800, 900 খালি লস যাগো, কিস্তিটি এখন যাগো। স্থানীয়রা জানান 2 যুগের বেশি সময় ধরে মরণীবালা এবং তার স্বামীর কাছ থেকে মাছ কিনে আসছেন তারা। মাছ তাজা ও কখনো ওজনে কম দেন না। তাছাড়া অন্যদের তুলনায় দামও কম রাখেন বলে জানান ক্রেতারা। অসুস্থতা নিয়ে ওনার পরিবারের কোনো অবলম্বন নেই,
তো আমরা আসলে এই যে এলাকার যারা সাধারণ নাগরিক আছি আমরা বিভিন্ন সময়ে যে বিভিন্নভাবে ওনার পাশে থাকার চেষ্টা করি। এখান থেকে মোটামুটি আমরা ন্যায্য মূল্যে মাছ পাই, উনি মাছের দাম মোটামুটি বাজার হিসেবে কম রাখে। বয়সের চাপে মরণী এখন নানা রোগে আক্রান্ত। স্ট্রোকের পর থেকে কিছুটা স্মৃতিভ্রষ্ট হয়ে মরণী হিসেব নিকেশ আগের মতো রাখতে পারেন না। তাই মাছ ওজন করে দেওয়া ও টাকা বুঝে নিতে আশেপাশের ব্যবসায়ীরা তাকে সাহায্য করেন। যার টাকা ঢুকা চিনে না বা জাল নোট চিনে না, এই কারণে আমি সাহায্য করি বা ওনার পলিটিন ধরে দিই। একজন বয়স্ক মহিলা হিসাবে ব্যবসা বাণিজ্য করি আর কতদিন করব, তবে যদি আমরা একটু সহযোগিতা করেন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরণীবালা। জন্মসূত্রে ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা। পরবর্তীতে চিত্রসেনের সাথে বিয়ের পর আসেন নোয়াখালীর কোম্পানিগঞ্জে। জীবনের শেষবেলায় এসে ঋণে জর্জরিত তিনি। নেই বিশ্রামের সময়, তাই তাকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান হৃদয়বান ব্যক্তিদের কাছে। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ শো। ঢাকার উপর নির্ভরতার ফলে কমছে অন্যান্য শহরের উৎপাদনশীলতা। রাজনৈতিক বিকেন্দ্রীকরণের অভাবেই এমনটি ঘটছে। আজ রাজধানীতে পিআরআই আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে, যেখানে বক্তারা বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করা না গেলে ঢাকার বাইরের শহরগুলো খাতা কলমেই শহর হিসেবে বিবেচিত হবে, সুফল পাবে না জনগণ। রাজধানী ঢাকার বাইরে দেশে আছে আরও 11টি সিটি কর্পোরেশন এলাকা। এসব শহরে বিগত এক দশকে জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি হারে। তবে উন্নয়ন হয়নি এসব এলাকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য সেবার মান। এমনকি ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে খাতা কলমে শহর হিসেবে পরিচিত এসব স্থানের জনগণ। ফলে দিন দিন বাড়ছে ঢাকামুখী মানুষের চাপ। ভোলায় রাতে যদি কারো হার্ট অ্যাটাক হয়, there is no লাইফ সাপোর্ট দেওয়ার মতো কোনো জায়গা নেই। 18 লক্ষ মানুষ থাকে, দ্যাট ইজ bigger than Bhutan, right? So this is the fact that decentralization and urbanization are orphan agendas. যতক্ষণ আমরা extreme concentration of political power both spatially and politically address না করতে পারবো, I'm very pessimistic যে এখানে actually real কিছু হবে। গবেষণায় উঠে আসে ঢাকার ওপর অধিক জনসংখ্যার চাপে নষ্ট হচ্ছে শহরের শৃঙ্খলা, বাড়ছে যানবাহনের চাপ, তৈরি হচ্ছে অধিক তাপ, নষ্ট হচ্ছে পরিবেশও। পিআরআই বলছে ঢাকার ওপর এমন বাড়তি চাপের কারণে প্রতি বছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির 6 থেকে 10% পর্যন্ত ক্ষতি হচ্ছে। এই চাপ কমানো না গেলে সামনের দিনে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। Direct cost of congestion, pollution, which was estimated at around 3% several years ago, my guess is it has increased even now. Look at yesterday's report. The heat index of Dhaka city, as we all know, has gone up, is higher by about 65% than the rest of the country. So this is not healthy. অনুষ্ঠানে বলা হয় দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকার বাৎসরিক বাজেটের আকার 23,000 কোটি টাকা, যা জিডিপির 1%-এরও কম। শুধু বরাদ্দের দুর্বলতা নয়, আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের অভাবও। তাদের দেওয়া তথ্য মতে দেশের 12টি সিটি ও 325টি পৌরসভা পরিচালিত হয় মাত্র 2টি মন্ত্রণালয় ও 40টি এজেন্সির মাধ্যমে। এর ফলে দেখা দেয় সমন্বয়ের অভাব। এমন বাস্তবতায় ঢাকার উপর চাপ কমাতে রাজনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার আহ্বান উঠে আসে আলোচনায়। পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন এজেন্ডা actually বাংলাদেশের টেবিলে আনাই যাচ্ছে না। সো এই যে পলিসি ইন্ডিউস প্রাইমেট সিটি রিয়ালিটিটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই হ্যাভ টু সি হাউ টু রিভার্স ইট। এই যে ব্রিঙ্গিং ডিসেন্ট্রালাইজেশন ব্যাক ইনটু আওয়ার পলিটিক্যাল ডিসকোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ নট বিং ডিসকাসড ইন দিস রিফর্ম পিরিয়ড। It is not being discussed in any serious matter whatsoever. কিন্তু it is very central for Bangladesh's both political future and also its economic future. একই সাথে ঢাকার বাইরের অন্যান্য শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন বক্তারা। রায়হান শোভন, মাছরাঙা নিউজ শো।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ 23টি দেশকে বড় মাদক ট্রানজিট বা মাদক উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন। এ সংক্রান্ত প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন দেশটির কংগ্রেসকে জানিয়েছেন তিনি। মাদকের কথা আসলেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে 80-র দশকের কলম্বিয়ান মাদক সম্রাট পাওলো এসকোবারের কথা, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন বিক্রির বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এমনকি মাদক বিক্রির টাকায় কলম্বিয়াতে জাতীয় নির্বাচনেও অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জমা দেওয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে জানিয়েছেন, ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার, আফগানিস্তান সহ 23টি দেশ মাদক উৎপাদন ও পাচারের সাথে জড়িত। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই তালিকায় যুক্ত হওয়া কোনো দেশের মাদক বিরোধী প্রচেষ্টা বা যুক্তরাষ্ট্রের সাথে তাদের সহযোগিতার মাত্রা প্রকাশ করে না, বরং এটি ওই দেশটির ভৌগোলিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তালিকার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া, বাহামাস দ্বীপপুঞ্জ, বলিভিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েন্তামালা, হাইতি, হন্ডুরাস, জামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু এবং ভেনেজুয়েলা। বিশেষভাবে উল্লেখযোগ্য আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা আন্তর্জাতিক মাদক বিরোধী নিয়মকানুন কার্যকর করতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রশাসন তাদের উপর চাপ প্রয়োগ করার জন্য কার্যক্রম গ্রহণ করেছে। ভারত, পাকিস্তানের এই দুইটি রাষ্ট্রের যে আঞ্চলিক ভূপ্রকৃতি এবং অন্যান্য আন্তর্জাতিক রাজনীতিতে যে গুরুত্ব আছে, শুধুমাত্র মাদক ট্রানজিটকারী দেশ হিসাবে এই দেশগুলোর কারণে এই দেশগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সেরকম কোনো প্রভাব পড়ার যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বরং সহযোগিতার মাধ্যমে বিষয়টি মোকাবেলা করতে চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, একাধিক দেশে সক্রিয় অপরাধী চক্রগুলো ফেন্টানিল সহ অন্যান্য অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাচার করছে, যা 18 থেকে 44 বছর বয়সী মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রধান কারণ। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান, যেখানে তালেবান সরকার মেথেমফেটামিন উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপরও আন্তর্জাতিক মাদক কারবারে জড়িত রয়ে গেছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসন চীন সহ অন্যান্য দেশকে মাদক পাচারকারী অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। Billions of dollars of drugs are pouring into our country from Venezuela. এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশ্বের সবচেয়ে বড় কোকেন পাচার চক্রের নেতা হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো। এই ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।